বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, সাইবার আইনে ব্যবস্থা সম্ভব। শীত বাড়ছে, করোনা থেকে বাঁচতে সতর্ক হন, বললেন প্রধানমন্ত্রী। দেশে আরও ৩৫ জনের মৃত্যু, 10 জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু। রাশিয়ায় করোনা ভ্যাকসিন দেওয়া শুরু, মঙ্গলবার থেকে দেবে ব্রিটেন। ভাষান্তরে স্বচ্ছন্দ আয়োজনে রোহিঙ্গাদের নতুন জীবন। দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেছে কুষ্টিয়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার রাতের যে কোনো এক সময় বঙ্গবন্ধুর ভাস্কর্যের কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারা দেশ যখন ধর্মান্ধ গোষ্ঠীর ভাস্কর্য বিরোধী বক্তব্যে ফুঁসে উঠেছে, তার মাঝে শুক্রবার রাতে বঙ্গবন্ধুর এই ভাস্কর্যে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত হয় ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল এবং বাঁ হাতের অংশবিশেষ। এ ঘটনায় শনিবার সকালে ফুঁসে ওঠে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহরের বঙ্গবন্ধু সুপারমার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ, সমাবেশ, মিছিল ও মানববন্ধন করে নিন্দা ও প্রতিবাদ জানায় সর্বস্তরের মানুষ। আমরা বাঙালি উৎসবকে ফিরিয়ে আনতে চেয়েছি, জীবনে সমস্ত বাঙালি ভাষাকে, বাঙালির কৃষ্টিকে ফিরিয়ে আনতে গেলে তারা সবসময় এই নখ নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ছে আমাদের পরে। এটা আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। জাতির পিতা বঙ্গবন্ধুর এই মোরালে আঘাত করে আমাদের আসলে হৃদয়কে ক্ষত বিক্ষত করেছে। পুলিশ সুপার SM তানভীর আরাফাত জানান, সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যেই আমরা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে এবং আমরা যে আইনগত যেদিক তুলে ধরা দরকার সেইভাবে আমরা আইনের সহায়তা নেব। কুষ্টিয়া পৌরসভার উদ্যোগে শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের কাজ চলছে। একই বেদিতে বঙ্গবন্ধুর 3 ধরনের 3টি ভাস্কর্য নির্মিত হবে। এছাড়া এ বেদিতে জাতীয় 4 নেতার ভাস্কর্য থাকবে। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হেফাজত নেতা মামুনুল হকের বক্তব্য লঙ্ঘন করেছে দেশের বিদ্যমান আইন, কিন্তু কিভাবে, কে চাইতে পারে এর বিচার, জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কাউর ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। অক্টোবরের শুরু থেকেই বঙ্গবন্ধুর ভাস্কর্যের তৈরির প্রতিবাদে বেশ কয়েকটি ধর্মভিত্তিক দল ঢাকার কয়েকটি জায়গায় প্রতিবাদ আর বিক্ষোভ করেছে। সাধারণের মাথায় পরিকল্পিতভাবে ভাস্কর্য নাকি মূর্তি, এমন বিতর্ক ছড়িয়ে হালাল করা হচ্ছে হেফাজতের এসব স্ট্যান্ড। যদি কেউ বঙ্গবন্ধুর সুসন্তান হয়ে থাকে, তার মৃত্যুর পরে তার সঙ্গে এই ধরনের বিশ্বাসঘাতকতা করে তার রূহ এবং তার আত্মাকে কষ্ট দেওয়ার দুঃসাহস কেউ করবে না। বঙ্গবন্ধুর আত্মার শান্তিটা তার কাছে অনেক বেশি মুখ্য হয়ে গেছে। সে এখানে এসে বঙ্গবন্ধু দরদি হয়ে গেছে না। বঙ্গবন্ধুর আত্মা উনি বন্ধক নিয়ে বসে আছেন, আত্মা কিভাবে শান্তি পাবে, কি পাবে না। তবে যে সকল হুমকি দেওয়া হচ্ছে তার প্রত্যেকটির জন্য বিচারের মুখোমুখি হতে পারেন খেলাফত মজলিসের বিতর্কিত নেতা মামুনুল। সেই সাথে করোনা কালে এমন মাহফিলে সামাজিক দূরত্ব, স্যানিটাইজেশন একেবারেই অসাড়ালাপ। আমাদের দিকে চোখ তুলে তাকাবো, সেই চোখ উপড়ে ফেলবো। তুরস্কের রাষ্ট্রপ্রধান রজব তাইয়েপ এরদোয়ানের সমর্থক হিসেবে নিজেকে দাবি করেন মামুনুল। তবে সেই তুরস্ক এখন চায় বাংলাদেশে কামাল আতাতুর্কের ভাস্কর্য। দেশটি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করতে চায় তুরস্কের মাটিতেও। এমন সমীকরণে অবশ্য মামুনুলের বক্তব্য আপাতত পাওয়া যাচ্ছে না। টিকটক, ফেস অ্যাপের ব্যবহার নিয়ে সরব থাকলেও ইদানিং লোকচক্ষুর অন্তরালে রয়েছেন হেফাজতের এই যুগ্ম সম্পাদক। এদেরকে গ্রেফতার করুন।
অন্যদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমেছেন ৭১-এর মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করা এই বাংলাদেশ। তবে এমন প্রতিবাদ দেখে আরও আগ্রাসী যেন বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীর বক্তারা। গোটা বাংলাদেশ ব্যাপী তাওহীদি জনতা আবার শাপলা চত্বরে যাবে। আবারও শাপলা চত্বর যদি হয় আমরা খুবই ভালো। শাপলা চত্বরে কি হয়েছে সেটা আমরা জানি। রাত ৮টার সময় বাড়ি চলে গেছে। তো ওরা দিনের বেলা এখানে আপনার এতিমখানার বিরিয়ানি খেয়ে রাত ৮টার সময় বাড়ি চলে যাবে। এই আইনজ্ঞ মনে করেন স্বাধীন এ দেশের যে কোনো নাগরিক চাইলে এই ইস্যুতে আইনি লড়াইয়ে নামতে পারেন, কিন্তু কিভাবে? ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে বলা আছে যে যদি ইলেকট্রনিক বিন্যাসে এমন কোনো কথা প্রকাশ পায় যেটা মানুষকে আইন অমান্য করতে উদ্বুদ্ধ করে, কিংবা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, কিংবা অন্যের কোনো মানহানি হয়, এই ধরনের বক্তব্য যদি ইলেকট্রনিক মিডিয়াতে ইলেকট্রনিক ফর্মে প্রকাশ হয় তাহলে সেটা একটা অপরাধ হবে এবং সেটা সাইবার অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচারযোগ্য একটা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। বিশ্লেষকরা বলছেন নানা ইস্যুতে নিজেদের দাবি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ফায়দা লুটছে ইসলামপন্থী ট্যাগধারী কিছু ব্যক্তি সংগঠন। আপনি যদি তাদেরকে আরো সুযোগ দেন তাহলে কালকে হয়তো ওরা বলে বসবে যে বাংলাদেশকে শুধু ইসলামিক, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম শুধু ইসলাম হিসেবে ঘোষণা করো না, এখানে ইসলামিক রাষ্ট্র কায়েম করো। এবং কয়েকদিন পরে বলবে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু অন্য ধর্মাবলম্বী আছে তাদের কাছ থেকে জিজিয়া কর আদায় করো। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। শীতের সঙ্গে বাড়ছে করোনার প্রকোপ। এজন্য সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজিবির ৯৫তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এই আহ্বান জানান তিনি। এ সময় তিনি বিজিবি সদস্যদেরকে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে অপরাধ দমনে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন। বলেন, যে কোনো বাহিনীর মূল শক্তি শৃঙ্খলা। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ শুরু হয় গত ১৪ জুন। ২৪ সপ্তাহের দীর্ঘ প্রশিক্ষণ শেষে এই ব্যাচের সদস্যরা আনুষ্ঠানিকভাবে সৈনিক জীবনে প্রবেশ করলেন। শপথ গ্রহণকৃত নবীন সৈনিক গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণ যথাসময়ে সম্পন্ন করতে পেরেছে সেই জন্য আন্তরিক অভিনন্দন জানাই। করোনা সংক্রমণের কারণে সরাসরি এই অনুষ্ঠানে থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শীতে বিশ্বের বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। শীতের প্রকোপ বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপ সহ বিভিন্ন দেশে, কিন্তু আমেরিকা, ইউরোপ এবং অনেক দেশে ব্যাপকভাবে করোনা আবার সংক্রামিত হচ্ছে নতুনভাবে। আপনারা প্রত্যেকে নিজে নিজে সুরক্ষিত থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, যেন করোনা ভাইরাসে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এটাকে মোকাবেলা করার যা যা করণীয় ইতিমধ্যে তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। তাছাড়া ভ্যাকসিন ক্রয় করার জন্য ইতিমধ্যে আমরা টাকা বরাদ্দ দিয়ে সেটাও আমরা নির্দেশ দিয়ে যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। বিজিবি সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনীকে ত্রিমাত্রিক হিসেবে গড়ে তোলা হচ্ছে, বাড়ানো হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। আধুনিক যুগে আমরা প্রবেশ করেছি, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। কাজেই আমাদের বর্ডার গার্ডও সেইভাবেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হবে, যাতে করে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষা যেমন করবে, পাশাপাশি চোরাচালানি বা নারী পাচার, শিশু পাচার সহ বিভিন্ন যে সমস্ত অপকর্ম বর্ডারে হয় সেগুলি যাতে না হতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নেবে। সীমান্তে অপরাধ দমনে বিজিবি সদস্যদের আরো বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। সবসময় মনে রাখতে হবে, যে কোনো বাহিনীর জন্য, এটা সুশৃঙ্খল বাহিনীর জন্য শৃঙ্খলা হচ্ছে সব থেকে বড় বেশি প্রয়োজন। কাজেই সেদিকে লক্ষ্য রেখে সবাইকে চলতে হবে। বাংলাদেশ একটি আদর্শ নিয়েই কিন্তু স্বাধীন হয়েছে, কাজেই সেই আদর্শ নিয়েই চলতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ কর্তব্য পালনে নির্ভীক থাকতে হবে। আবার অধস্তন যারা তাদের প্রতিও সহমর্মিতা নিয়ে কাজ করতে হবে। কুচকাওয়াজ অনুষ্ঠানে ৯৫তম ব্যাচের চৌকস সদস্যদের ক্রেস্ট তুলে দেওয়া হয়। বর্ডার গার্ডের যে মূল নীতিগুলি, সেই নীতিগুলি মনে রাখতে হবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৬,৮০৭ জন মারা গেলেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ১৩,৫৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন আক্রান্ত পাওয়া যায় ১,৮৮৮ জন। এই নিয়ে মোট শনাক্ত হলেন ৪,৭৫,৮৭৯ জন।
সবশেষ পরীক্ষায় প্রতি ১০০ জনে ১৩.৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬.৭০%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৪৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ৩,৯৩,৪০৮ জন। দেশে প্রথমবারের মতো করোনা শনাক্তের অ্যান্টিজেন টেস্ট শুরু হলো। প্রাথমিকভাবে 10টি জেলায় শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে অ্যান্টিজেন টেস্ট চালু হবে। দ্রুত সময়ে করোনা শনাক্ত করা যাবে বলে এই টেস্টের প্রতি মানুষের আগ্রহ বাড়বে বলে আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী। নাজিয়া আফরিনের রিপোর্ট। দেশের 10 জেলায় যেখানে আরটিপিসিআর মেশিন নেই সেসব জায়গায় শুরু হলো র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। মাত্র 15 থেকে 20 মিনিটে করোনার ফলাফল আসায় সন্তুষ্ট জনসাধারণ। রেজাল্টটার জন্য ওয়েট করতে হবে না, সাথে সাথে রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা, ভোগান্তি শেষ হলো। বিশ্বাস করি যে সত্যি রিপোর্টটাই আসবে, আমাদের ভোগান্তিটা একটু কমলো। অ্যান্টিজেন টেস্ট শুরুর ভার্চুয়াল উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। জনগণ এগিয়ে আসছে না টেস্ট করার জন্য, কিছুটা জনগণের মধ্যে অনীহা রয়েছে। আমরা আহ্বান করব তারা এগিয়ে আসুক, টেস্টের সংখ্যা বেড়ে যাবে এবং টেস্ট করার জন্য যা যা প্রয়োজন, ফ্যাসিলিটি যা দরকার আছে, কিটস বলেন অন্যান্য জিনিস যেটা আছে, এগুলো সবই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে। অ্যান্টিজেন টেস্টে যাদের রিপোর্ট নেগেটিভ আসে তাদের আরটিপিসিআর পরীক্ষার জন্য পাঠাতে হবে। দেশে এখন করোনা সংক্রমণের হার বেড়েছে, তাই পর্যায়ক্রমে অ্যান্টিজেন টেস্ট সারা দেশের হাসপাতালগুলোতে করার উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এটা স্পটে গিয়ে করা যায়। এতে কোনো আলাদা মূল্যও লাগছে না, নতুন করে কোনো ফিও আমরা দিচ্ছি না। এবং এটা বলা হয়েছে ফলস নেগেটিভ হতে পারে, নেগেটিভ হওয়ার পরেও যে আমরা বলবো না যে ওনাকে আর, এরপরও আমরা ফাইনালি এটাকে আরো শতভাগ স্যাঙ্গুইন হওয়ার জন্য আমরা কিন্তু এই পিসিআর ল্যাবে পাঠাবো। আগামী বছরের শুরুর দিকেই ভ্যাকসিন পাবার আশ্বাস পাওয়া যাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন যারাই পাবে তাদের কাছ থেকেই নেওয়া হবে ভ্যাকসিন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের প্রতি নির্ভরশীলতা নেই বলেও জানান তিনি। এই ভ্যাকসিন যারা তৈরি করবে, সেরাম ইনস্টিটিউট, তারা WHO অ্যাপ্রুভালও পাবে। ইতিমধ্যে এই ভ্যাকসিনটি বিভিন্ন জায়গায় দেওয়ার ব্যবস্থাও হয়ে গেছে এবং কার্যক্রম শুরু হবে। প্রথম হলো যে এই ভ্যাকসিনটি আমরা ইনশাল্লাহ পাবো, কাজে এখানে সন্দেহের কোনো কারণ নাই এবং এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে টেস্টের মাধ্যমে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু করেছে রাশিয়া। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, স্কুল, স্বাস্থ্যসেবা আর সমাজকর্মীদের আগে টিকাটি দেওয়া হবে। করোনাকালে সম্মুখ সারির যোদ্ধারা অনলাইনে নাম নিবন্ধন করতে পারবেন। তাদের জন্য শহরের 70টি স্থানে থাকবে টিকা কেন্দ্র। এরই মধ্যে হাজার হাজার মানুষ প্রথম 2 ডোজ টিকা পাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছেন। তবে রাশিয়া মোট কত টিকা তৈরি করতে পারবে তা এখনো পরিষ্কার নয়। বছরের শেষ নাগাদ উৎপাদকরা 20 লাখ টিকা তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত রাশিয়ায় 23,82,012 জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছেন 41,730 জন। রাশিয়ায় করোনা মহামারীর কেন্দ্র হয়ে উঠেছে মস্কো, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দর্শক, রাজধানীর ধোলাইপাড়ে যুবলীগের সমাবেশ চলছে এবং এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সভা থেকে আবেদন করি, আমাদের পৃথিবীর সব দেশে আমাদের দূতাবাস আছে, দূতাবাসের মাধ্যমে ওই সমস্ত ভাস্কর্যের ছবি এনে শুধু বিটিভি নয়, বাংলাদেশের সমস্ত চ্যানেলে দেখানো হোক যে সব মুসলিম রাষ্ট্রেই দেশেই ভাস্কর্য আছে। সব দেশে যদি ভাস্কর্য থেকে থাকে, আমি জায়েজ না জায়েজে পরে যাব, আমি আগে বলতে চাই এইটাকে ইস্যু হঠাৎ করে, তাও অন্য কারো ভাস্কর্য নয়। আমার গাজীপুরে আমাদের সাবেক মন্ত্রী কুদ্দুস ভাই বলেছেন 19শে মার্চ গাজীপুরবাসীর সর্বপ্রথম বঙ্গবন্ধুর নির্দেশে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল 71 সালে। সেই কারণে ওই চৌরাস্তায় 72 সালে আমরা সেই মুক্তিযুদ্ধের ভাস্কর্য আমরা তৈরি করেছি, এখনো সেটা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, ভাস্কর্য আছে। ঢাকা শহরে আমার মনে বহু ভাস্কর্য আছে। ওই এক হলের সামনে দেখছি প্রায় 20-50টা ভাস্কর্য আছে বিভিন্ন।
কারো বিরুদ্ধে কোনো কথা নাই। বঙ্গবন্ধু তাদের টার্গেট একটা কারণেই, বঙ্গবন্ধুকে তারা সহ্য করতে পারে না যে স্বাদের পাকিস্তান বঙ্গবন্ধুর জন্য টিকে নাই। বঙ্গবন্ধুর কারণেই পাকিস্তান ভেঙে আমরা স্বাধীন হয়েছি, আমাদের এই স্বাধীনতা তারা মানতে চায় না। তাই আপনারা আজকেও কিছু কিছু পত্রিকায় লক্ষ্য করেছেন, লন্ডনে বসে ওই তারেক জিয়া খুনি 21শে আগস্ট আমাদের প্রিয় নেত্রী আইবি রহমান সহ 24 জনকে হত্যা করেছে এবং মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার যে পরিকল্পনা করেছিল হাওয়া ভবনে বসে, তার যে মূল নায়ক তারেক জিয়া আদালত কর্তৃক দোষী সাব্যস্ত অপরাধী, সেই অপরাধী লন্ডনে বসে কাদেরকে নিয়ে, কোন কোন দেশের গোয়েন্দাদেরকে নিয়ে আজকে এই বাবুনগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদত দিচ্ছে, টাকা দিচ্ছে। আপনারা আজকে কিছু কিছু দু একটা পত্রিকায় এসেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদীদের হুমকি ও ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করছে গৌরব ৭১, সেখানে বক্তব্য রাখছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। ভাষান্তরের খবর। নতুন আবাসে স্বস্তি আর স্বচ্ছন্দে শুরু হয়েছে সেখানে রোহিঙ্গাদের জীবন। নানা শঙ্কা নিয়ে ভাষান্তরে গেলেও আশ্রয়ণ প্রকল্পের উন্নত পরিবেশ, নানা সুযোগ সুবিধা দেখে বেশ আশ্বস্ত তারা। বলছেন তাদের কাছে খবর জেনে কক্সবাজার থেকে এরই মধ্যে আরও রোহিঙ্গা এখানে আসতে চায়। বাকিটা জানাচ্ছেন মুন্নি সাহা। ভাষান্তরে রোহিঙ্গাদের এক রাত পার হয়েছে। দেখতে পাচ্ছেন যে এরকম যে বিল্ডিংগুলো, রাস্তা, এগুলো বাড়ি, বাচ্চারা খেলাধুলা শুরু করেনি। হামিদুল্লাহ ভাই আজকে এসে এখনই এখানে ওনাকে পেয়ে গেলাম। এই বাড়িতেই উনি উঠেছেন 10 নম্বর ক্লাস্টার 10 হাউস বি, এখানে হামিদুল্লাহ ভাই উঠেছেন। পরিবারের আর কে কে আছে? 3টা বাচ্চা আছে আমার, আর আমরা 2জন, 5 জন পরিবার, স্বামী স্ত্রী আর 3টা বাচ্চা। তা আজকে অচেনা জায়গায় হঠাৎ করে আপনারা যে জায়গায় আসছেন, এখানে আপনার মানে মোরগের কি ভালো লাগছে? সে নিজেই ডাকলো বা কিছু, কি মনে হলো? অবশ্যই স্যার ভালো লাগতেছে মনে হয়। এখানে ঘোরাঘুরি করতেছে, সেই আমিও ঘোরাঘুরি করতেছি, আর বাঘ দিতেছে, মানে খুব দেখা যাচ্ছে। আমারও খুব ভালো লাগতেছে। এখানে পরিবেশ অনেক ভালো দেখা যাচ্ছে। আমরা আসার সময়ও এত সুন্দর আমরা জানতাম না, দেখতেছি অনেক সুন্দর, অনেকটা ভালো জায়গা, এটাই দেখতেছি। ভিডিওতে দেখাইছেন ওইখানে ওই কুতুপালংয়ে যারা আছে তাদেরকে দেখাইছি। এই অনেক সুন্দর, এখানে অনেক ভালো। আপনারা আসলে এখানে চলে আসতে পারেন, অনেক ভালো হবে আমাদের জন্য। এরকম কালকে আসার সময় অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সেজন্য আমি কালকে এসে ওনাদেরকে ফোন করে ভিডিও কল করে দেখাইছি। তারাই দেখতেছে অনেক সুন্দর। আমরাই লিস্ট দেবো, আমরাই আসবো। যার ব্যবস্থাপনা যিনি এই প্রকল্পটির পরিচালক, প্রকল্পটি নিয়ে অনেকে নামটা একটু মিকাইট করছেন যে রোহিঙ্গাদের জন্য ভাষান্তরের প্রকল্প। আসলে প্রকল্পটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটা আশ্রয়ণ প্রকল্প 3, এবং সেটা বাংলাদেশ নৌবাহিনী এটাকে এক্সিকিউশনের দায়িত্বে তারা এটাকে সম্পন্ন করেছে। এবং সবাই যেমন করে বলছিলেন, এখানে বাচ্চাদেরকে খেলাধুলা করতে দেখছি, গার্জিয়ানরা সবাই খুশি, অনেকে গুড মর্নিং বলছে তাদের ভাষায়। এবং আপনাকে আবারও নতুন করে আরেকবার আনুষ্ঠানিকভাবে অভিনন্দনই জানাতে চাই এটি নিউজের পক্ষ থেকে, আমাদের সকল দর্শকদের পক্ষ থেকে। তারপরে কি করব, আর আমরা যখন কথা বলছি একটু অ্যাম্বিয়েন্সে একটু গান টান শোনা যাচ্ছে, গানের মানে কি? চলেন আমরা একটু দেখব। গানের মানেটা ঠিক বলতে পারবো না, এরা আসলে খুব ফেস্টিভ মোডে আছে। এবং যেটা হলো যে এই যে বাচ্চারা খেলার একটা ছোট মাঠ আছে, পিছনে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের মানে প্রেয়ার রুম, দ্যাট ইজ মসজিদ করা হয়েছে। সকালে জিজ্ঞেস করলাম, তারা নামাজ পড়েছে, সবাই মুরগিও নিয়ে আসছে, অনেকে নিজস্ব সোলার নিয়ে আসছে একটু লাইট দেওয়ার জন্য। তো আমাদের যে ব্যবস্থা আছে, ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা খুব ভালো থাকবে। এবং এই নর্মাল যে ক্লাস্টার হাউসের সামনে যে ছোট ছোট মাঠ, এছাড়াও কিন্তু আমাদের ফর্মাল 3টে বড় বড় ফুটবল গ্রাউন্ড করা হয়েছে এখানে। 2টা ইস্যু। প্রথমটা হলো যে এরা যেসব কাজ করবে, মানে তাদেরকে তো আমাদের যে নিয়ম হয়েছে, তাদেরকে তো আমরা ক্যাশ দিতে পারি না, মানে তাদেরকে তাইলে তাদের লাইভলিহুডের যে ব্যবস্থা এবং সেটা
সেটার এক্সচেঞ্জ মানে তারা কিভাবে তাদের একটু সঞ্চয় বাড়াবে বা কিছু এনজিও বড় বিষয়টা এবং রিসেন্টলি একটা মিটিংয়ে এভাবে সিদ্ধান্ত হয়নি, ডিসকাশন হয়েছে এবং এদেরকে কিভাবে কাজে লাগানো যাবে এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেসিক্যালি করবে। আর যদি কোনো ধরনের সহযোগিতা প্রকল্প সাইড থেকে দিতে হয় তাহলে আমরা প্রোভাইড করব, বাট এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় করবে এবং এটা নিশ্চয়ই এই বিষয়ে কথা হলো যে তাদের হাতে টাকা দেওয়া যাবে না, কাজ করবে, কিন্তু সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বিষয়টা, সিদ্ধান্তের অপেক্ষায় কিন্তু করবে। এখানে তো ওইসব ক্যাম্পে তাদেরকে যেভাবে আইডল আমরা ফেলে দিয়েছি, তো নিশ্চয়ই আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে এদেরকে কাজে লাগানোর বিষয়ে। এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় খুব শীঘ্রই এগিয়ে আসবে এবং এগিয়ে আসছেও। বিভিন্ন সংস্থা এখানে ভিজিট করেছে, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে কী ধরনের স্কোপ আছে এবং রিসেন্টলি কিছু কিছু কোম্পানি আমাদেরকে প্রকল্প পরিচালক হিসেবে, যেমন প্রাণ গ্রুপ, তারা আমাদেরকে সাবমিট করেছে। আমরা এটা সংশ্লিষ্ট এনজিও দপ্তরকে পাঠিয়েছি এবং এই ধরনের আমার মনে হয় এটা খুব শীঘ্রই শুরু করা যাবে, যেহেতু আসছে তারা, এটা আমাদের সময়ের ব্যাপার। ভাষাঞ্চরে আসলে মহিষের খবর দিয়ে আজকে খবরটা শুরু হোক, কারণ এতক্ষণ ধরে আমরা রোহিঙ্গারা যারা এসেছেন তাদের খবর, তাদের সকালটা কেমন, রাতটা কেমন ছিল সেগুলো জেনেছি। পেছনে যদি দেখা যায়, নিশ্চয়ই আমি জানি না আমার সহকর্মী আপনাদেরকে দেখাতে পারছেন কিনা, আমরা এই ভাষাঞ্চরের আগে একটু আগে আমি বলেছি যে শুরুতে বোধহয় মহিষরা এখানে হাঁটাহাঁটি করা শুরু করেছে, তার সঙ্গে একটা দুটো মহিষের সঙ্গে তার মহিষের মালিক অর্থাৎ রাখালরা, এবং এখন এখানে ৭,০০০ মহিষ। এবং এখানে যে কোনো জায়গায় যখন নাকি আমরা বলি যে অমুক জায়গায় বেড়াতে আসেন, মুক্তাগাছার মন্ডা খাবেন, অমুক জায়গায় ছানা খাবেন, অমুক জায়গায় রসগোল্লা খাবেন, এই ভাষাঞ্চরের মানুষ এমন করে নিমন্ত্রণ করেন যে আসেন মোষের দুধের চা খাবেন। তো এই যে মোষ অর্থাৎ এই মহিষ, ৭,০০০ মহিষ এখানে চড়ে বেড়ায় এবং এইখানে তাদের সঙ্গে আরো অনেক তাদেরকে দেখভাল করার যে রাখাল, সেটা নিয়ে তাদের কিন্তু একটা বড় রকমের কর্মযোগ্য এবং মোষের দুধ এখান থেকে সকালবেলা সন্দ্বীপ এবং হাতিয়াতে চলে যায় এবং এটা একটা বড় অ্যাক্টিভিটি। আসলে দারুণ ব্যাপার। এবং এই মোষের অনেক গল্প আমি শুনেছি। মোষ আছে প্রায় ৭,০০০, ৭,৫০০। ৭,৫০০। আপনি কতদিন? আমি মোষ দেখতেছি প্রায় ২০০৩ সাল থেকে মোষ দেখতেছি। এখানে আসছি প্রায় ৬-৭ বছর। স্বর্ণদ্বীপ আসছিলাম, তারপরে যাই ছিলাম আমাদের একটা সরবাসার বলি একটা দ্বীপ ছিল, ওইখানে ছিলাম। আপনার কোম্পানির কতগুলো মহিষ? আমার কোম্পানির ১৮০টার মতো মহিষ আছে। এই মহিষের দুধ তারপরে কি? এই মহিষের দুধ আমরা যখন দুধ দোয়াই সকালবেলা, আমাদের নোয়াখালী থেকে ট্রলার আসে প্রতিদৈনিক ব্যাপারী আছে, ওই ব্যাপারী দুধগুলো নোয়াখালী নিয়ে যায়। নোয়াখালী নিয়ে যে কেউ হয়তো মিষ্টি বানায়, কেউ ছানা বানায়, কেউ দুধই বসায়। আসলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউএন অর্গানাইজেশন, তাদের সাথেও আমরা মানে যোগাযোগ রক্ষা করতেছি, তাদেরকে বিভিন্নভাবে মোটিফাই করতেছি, তাদেরকে বুঝাচ্ছি, তারাও আল্লাহর রহমতে আসবে টুডে অ্যান্ড টুমরো। ভাষাঞ্চরে রোহিঙ্গা স্থানান্তর নিয়ে ভুল তথ্য এসেছে বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যমে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার দেওয়া অসত্য তথ্যগুলো এসেছে বিশ্ব মিডিয়ায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অবস্থানকে বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সিএনএন, আল জাজিরা, ওয়াশিংটন পোস্টের মতো পৃথিবী বিখ্যাত খবরের উৎসগুলো ভাষাঞ্চরে রোহিঙ্গা স্থানান্তরের খবর প্রকাশ করেছে সমালোচনার সুরে। সবারই প্রায় একই শিরোনাম, কুল কিনারাহীন এক দ্বীপে রোহিঙ্গাদের নেওয়া হলো ইচ্ছের বিরুদ্ধে। যে ১৬৪২ রোহিঙ্গা প্রথম ধাপে ভাষাঞ্চর গিয়েছে, তারা নিজেরাই বলছেন ভালো এবং মানসম্মত পরিবেশ পেতেই তারা ভাষাঞ্চরে যাচ্ছেন। সরকারের নিরাপত্তা দিবে বলে হর থাকা হানা লনা বা সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। সেজন্য আমি কালকে এসে ওনাদেরকে ফোন করে ভিডিও কল করে দেখাইছি, তারাই দেখতেছে অনেক সুন্দর। আমরাই লিস্ট দেবো, আমরাই আসবো। ওখান থেকে ১০০০ গুণা বড় হবে। আর একটা কথা হলো আমাদের গাড়ি লেগে চলাচলা করা যাবে না, এটা প্রত্যেক একটা রুমের ৫ পয়সা দরজা গাড়ি নিয়ে যাওয়া যাবে। অথচ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এসেছে এর ঠিক বিপরীত তথ্য।
এরা কেউই ভাসানচরে যাওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেননি। সবাই ছেপেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফর্টিফাই রাইটসের দেয়া তথ্য, যাদের তথ্য বাস্তবতার থেকে পুরো আলাদা। যে প্রতিষ্ঠানগুলো চেঁচামেচি করছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং বিরক্তিকর এই কারণে যে তারা হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে মিয়ানমারে, বাংলাদেশে না। তাদেরকে এখান থেকে আরেক জায়গায় নিয়ে থাকতে দিলে তাতে করে মানুষের হিউম্যান রাইটস শেষ হয়ে যায় না। হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে মিয়ানমারে, তাদের বিরুদ্ধে তারা এ পর্যন্ত কিচ্ছু করতে পারে না। গত 3 বছরে যত চাপ শুধু বাংলাদেশের উপর তারা দেওয়ার চেষ্টা করছে। কাজে তাদের এই যে অবস্থান, সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাদেরকেই কোট করে তারাই চাচ্ছে যে আন্তর্জাতিক মিডিয়াতে তাদের বক্তব্যটাই আসুক, বাংলাদেশের অবস্থানটা না আসুক। এই কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমার মনে হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার একটি বিবৃতি দিয়েছে রাষ্ট্রীয় অবস্থান ব্যাখ্যা করে। সেই বিবৃতির এক লাইনও খুঁজে পাওয়া যায়নি পৃথিবীর বিখ্যাত গণমাধ্যমগুলোর ভাষাঞ্চর সংক্রান্ত সংবাদে। কূটনীতি বিশ্লেষকেরা বলছেন, সামনের দিনে সরকারকে আন্তর্জাতিক পরিসরে ভাষাঞ্চরের বাস্তবতা বোঝাতে আরও কাজ করতে হবে। বাংলাদেশি মিডিয়া, আঞ্চলিক মিডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাংলাদেশকে অবশ্যই এই জিনিসটাকে ভালো মতো পাবলিসাইজ করতে হবে যে রোহিঙ্গাদের উপর কোনো ধরনের অত্যাচার করা হয়নি। সেখানে একটা অত্যন্ত কনজেস্টেড অবস্থা ছিল, তার থেকে অনেক ভালো অবস্থানে আছে এরা এখানে, এবং সেগুলি ছবি টবি সহ পাবলিসাইজ করা সম্ভব। আর সেই সাথে এই কথাও তাদেরকে জানিয়ে দেওয়া যে তাদেরকে কোথায় থাকতে দেওয়া হবে সেটা বাংলাদেশের এখতিয়ার। তাদের কাজ হচ্ছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর মূল দায়িত্ব হচ্ছে তারা যাতে তাদের জায়গায় ফিরে যেতে পারে সেটা জন্য চেষ্টা করতে থাকা, এবং বাংলাদেশ আশা করবে যে তারা সেটা চেষ্টা করবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেটের বিরতি নিচ্ছি, এরপর আরো থাকছে। হেফাজতের মামুনুলের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিরতির পর আবারও আমন্ত্রণ সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি উগ্র মহলের বিতর্কের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখভাল করছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয় প্রধানমন্ত্রী তা জানেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। আমরা সরকারে আছি, আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী, যেভাবে তিনি করোনা মোকাবিলা করেছেন এবং সাহসিকতার সাথে প্রতিকূল অনেক পরিস্থিতি মোকাবিলা করে তিনি এখানে এসেছেন। কাজে তিনি জানেন কোন পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হবে। আমরা সরাসরি কারোর সাথে কোনো সংঘাতে যাব না, আমরা শুধু যুক্তি তর্ক দিয়ে বলবো মূর্তি আর ভাস্কর্য এক নয়। ভাস্কর্য নিয়ে আলেমদের বিতর্ক মূলত ইসলামেরই ক্ষতি করছে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। ইসলামকে বিতর্কিত না করে এদেশের গণতন্ত্রের বিজয়ের লক্ষ্যে আলেমদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনে নামারও আহ্বান জানান তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত বিজয়ের ৪৯ বছর জনতার গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার বিষয়ে আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতার এতদিন পরও এদেশে প্রকৃত গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি। এদেশে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহযোগিতা চাইতেও জাফরুল্লাহ চৌধুরী আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। বক্তৃতাবাজি না করে বিএনপিকে সক্রিয় হওয়ার পরামর্শও দেন তিনি। আপনারা কেউ ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যদি সত্যিকার অর্থে ক্ষমতায় আসতে চান, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চান, মাঠে নামতে হবে। জাইমাকে নিয়ে নামতে হবে, তারেককে নিয়ে নয়। খালেদা জিয়াকে প্রতিদিন এই ঘরের মধ্যে আবদ্ধ না থেকে এই ফিরোজার এই গুলশানের বাড়ির গেইটের সামনে প্রতিদিন 11টা থেকে 12টা বসতে হবে। উনি ওখানে বসে থাকলেই দেশে আন্দোলনের গুরুত্ব বাড়বে।
বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ধর্ম ব্যবসায়ী মামুনুল হক প্রকাশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গভঙ্গি প্রদর্শন করে নবীজিকে অবমাননা করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। এছাড়া কিছুদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলার হুমকি দিয়ে দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কাজ করায় আগামীকাল রোববার ঢাকা মুখ্য মহানগর কোর্টে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে। সংবাদ সম্মেলনে 7 দফা দাবি ও দুদিনের কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। প্রমাণিত হয় তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করেছেন। এই মামুনুল ফয়জুল গংদের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে অবমাননা করার অপরাধে আমরা তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য অবশ্যই সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করব। রোডম্যাপ তৈরি করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করেছে জাতীয় নাগরিক উদ্যোগ। শনিবার সকালে শাহবাগের প্রজন্ম চত্বরে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 23 বছর উপলক্ষে এক সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে পূর্ণাঙ্গ ক্ষমতায়ন, পাহাড়ের সামরিকায়ন বন্ধ, অবিলম্বে ভূমি কমিশন কার্যকর, উন্নয়ন ও পর্যটনের নামে জুমিয়া উচ্ছেদ বন্ধ এবং পাহাড় ও সমতলের আদিবাসী নারী নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। ফরিদপুরে মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া 7 কিশোরীর মধ্যে একজনকে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বিল মাহমুদপুর থেকে তাকে উদ্ধার করা হয়। সেফ হোমের তত্ত্বাবধায়ক রোমেনা আক্তার জানান, শুক্রবার ভোরে 7 কিশোরী পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়। তাদের বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান জানান, সীমানা প্রাচীরের দুর্বলতা ও নিজস্ব রক্ষী না থাকায় এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। স্যামসাং স্মার্ট টিভি উৎপাদন শুরু করেছে ফেয়ার ইলেকট্রনিক্স। বছরে 3 লাখ টেলিভিশন উৎপাদনের আশা করছে প্রতিষ্ঠানটি। শনিবার দুপুরে নরসিংদী জেলার শিবপুরের কামারগাঁওয়ে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানায় স্যামসাং টিভির ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। বাংলাদেশে স্যামসাং এর মোবাইল ফোন, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুত ও বিপণন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার বোমিন কিম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। মুক্তা চাষে সাফল্য পেয়েছেন বরগুনার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। জেলা সদরের লতাবাড়িয়ায় ব্রাইট এগ্রো খামারে 2019 সাল থেকে মাছের পাশাপাশি মুক্তা চাষ শুরু করেন নুরুল ইসলাম। তিনি জানান, প্রথমে প্রাকৃতিক জলাশয় থেকে মানসম্পন্ন ঝিনুক সংগ্রহ করা হয়। এরপর ভেতরে স্থাপন করা হয় বিভিন্ন ধরনের ডাইস। 7 থেকে 8 মাসের মধ্যে মুক্তা পাওয়া যায়। প্রতিটি ঝিনুকে সর্বোচ্চ 100 টাকা ব্যয় হলেও বিক্রি হয় 300 থেকে 500 টাকার মুক্তা। প্রথমে প্রদর্শনী খামার করলেও এর সাফল্য নুরুল ইসলামকে বাণিজ্যিক চাষে অনুপ্রাণিত করেছে। তার এই সফলতায় জেলার অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন মুক্তা চাষে। আবারও বার্তা বিরতির পর আরও থাকছে। মডার্নার টিকায় অ্যান্টিবডি টিকে থাকবে 3 মাস। হ্যামিল্টন টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। নিউজ
নিউজ আওয়ারে আবারও আমন্ত্রণ। আজ 5 ডিসেম্বর। 1971 সালের এই দিনে মৌলভীবাজারের জুড়ি ও কমলগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। 71-এ জুড়িতে একটি ব্যাংকের অফিসে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল, সেখান থেকে তারা অপারেশন চালাতো। বিভিন্ন এলাকা থেকে মুক্তিকামী মানুষদের ধরে এনে হত্যা করে জুড়ি উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরে এবং কাপনা পাহাড়ের পাশের বীরগোয়ালি মজা হাওড়ে ফেলে দেওয়া হতো। এই সময় মুক্তিযোদ্ধা আব্দুর রহিম চৌধুরী, আব্দুল নূর ও আকমল আলী শহীদ হন। অবশেষে 5 ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে পাক বাহিনী মৌলভীবাজারের দিকে পালিয়ে যায়। দেশের বাইরের খবর। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না উদ্ভাবিত করোনা টিকায় 3 মাস পর্যন্ত অ্যান্টিবডি টিকে থাকে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করেছেন কোম্পানিটির গবেষকরা। মডার্না জানায়, টিকার ডোজ দেওয়ার পর 34 জন প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে বেছে নিয়ে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তাতে দেখা গেছে টিকার প্রথম ডোজ দেওয়ার 28 দিন পরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে টিকে থাকছে অন্তত 3 মাস। তবে কোম্পানিটি আরও জানায়, অ্যান্টিবডি এর চেয়েও বেশি দিন টিকে থাকার সম্ভাবনা রয়েছে, তবে সেটি আরও পরীক্ষার পর জানা যাবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের ডিরেক্টর এবং হোয়াইট হাউসের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা এপিডেমিওলজিস্ট অ্যান্থনি ফাউচির তত্ত্বাবধানে ভ্যাকসিন বানিয়েছে মডার্না। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের সংগ্রহ 6 উইকেটে 196 রান। বিনা উইকেটে 49 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে সফরকারীরা। এই দিন স্কোরবোর্ডে আরও 4 রান উঠতেই প্যাভিলিয়নে ফেরেন ক্যাম্পবেল। তার ব্যাট থেকে আসে 26। এরপরেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। 138 রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। এক প্রান্ত আগলে রেখে 25 রানে অপরাজিত থাকেন অধিনায়ক জেসন হোল্ডার। ব্ল্যাকউড 23 আর ব্রাথওয়েটের ব্যাট থেকে আসে 21 রান। টিম সাউদি নেন 4টি, জেমিসন ও ওয়াগনার নেন 2টি করে উইকেট। ফলো অনে পড়ে ব্যাট করতে নেমে 89 রানের মধ্যেই 6 উইকেট হারিয়ে ফেলে উইন্ডিজ। সপ্তম উইকেটে ব্ল্যাকউড এবং জোসেফ মিলে তোলেন 107 রান। দিন শেষে ব্ল্যাকউড 80 এবং জোসেফ 59 রানে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় ইনিংসে ওয়াগনারের দখলে যায় 2 উইকেট। এর আগে নিউজিল্যান্ড 7 উইকেটে 519 রানে ইনিংস ঘোষণা করে। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, সাইবার আইনে ব্যবস্থা সম্ভব। শীত বাড়ছে, করোনা থেকে বাঁচতে সতর্ক হন, বললেন প্রধানমন্ত্রী। দেশে আরও 35 জনের মৃত্যু, 10 জেলায় অ্যান্টিজেন টেস্ট শুরু। রাশিয়ায় করোনা ভ্যাকসিন দেওয়া শুরু, মঙ্গলবার থেকে দেবে ব্রিটেন। ভাষাঞ্চলে স্বচ্ছন্দ আয়োজনে রোহিঙ্গাদের নতুন জীবন। হেফাজতের মামুনুলের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ। মডার্নার টিকায় অ্যান্টিবডি টিকে থাকবে 3 মাস। এবং হ্যামিল্টন টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।